আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে সবাইকে হচ্ছে গুড আফটারনুন জানাই। তো আজকের হচ্ছে এইচএসসি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছে শারিফুল আলম, ওয়ালাইকুম আসসালাম। অধরা, ওয়ালাইকুম আসসালাম। সাকিবুল ইসলাম শাওন, হাই শাওন, কী অবস্থা? জামিল, ওয়ালাইকুম আসসালাম। তো অনেক দিন পরে হচ্ছে জামিলকে দেখলাম। তো কী অবস্থা জামিল, কেমন আছো? তারপরে শারিফুল, তারপর অধরা, তারপরে সাকিবুল, কী অবস্থা, তোমরা কেমন আছো বলো? তারপরে সুশি, তারপর জিসান, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আজকে হচ্ছে আমি খুবই ক্লান্ত, মানে শরীরটা খারাপ আর কি। তো লাইভটা ক্যান্সেল করতে চাচ্ছিলাম না, তো এই জন্য ভাবলাম যে মানে আজকে আমার বসে থাকতেও কষ্ট হচ্ছে। তো তারপর আর কি একটু চেষ্টা করব যে লাস্ট ক্লাসটা, হাইডার যে লাস্ট ক্লাসটা, তো এটা শেষ করে দেওয়ার। তো আমি আসি আর কি, আলহামদুলিল্লাহ, মানে খুব ক্লান্ত, খুব টায়ার্ড। তো এই জন্য আর কি আজকে এইভাবে সেট আপ করা। তো অনেক ইচ্ছা ছিল যে হোয়াইট বোর্ডে ক্লাস নিব, কিন্তু আসলে মানে হোয়াইট বোর্ডে দাঁড়িয়ে থাকার মতো মানে আজকে অবস্থা নাই। আমার পুরো শরীর ব্যথা করতেছে আজকে। সাবরিনা মিম, ওয়ালাইকুম আসসালাম। শশী, যাক ভালো লাগলো যে তোমার ভালো আছেন। নিশা মণি, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের হাইডার হচ্ছে এর আগে আরও 5টা ক্লাস হয়ে গেছিলো, 5টা ক্লাসই হচ্ছে তোমরা ইউটিউবে পাবা। আজকের মধ্যে ইনশাল্লাহ এইটাও আমি ইউটিউবে দিয়ে দিব। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে টোটাল হাইড্রাটা শেষ হলে একটা পরীক্ষা নিব আর কি। তো পরীক্ষার ডেটটা মোস্ট প্রবাবলি মঙ্গলবারে। তো ডেটটা হচ্ছে একদম শিওর হয়ে তোমাদেরকে পোস্ট করে আমি জানিয়ে দিব। হ্যাঁ, তাহরিম কবির রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম। তো রিয়াদকে হচ্ছে আমি ফার্স্ট দেখছি আর কি। তো রিয়াদ মেবি নতুন, এখানে আরও কয়েকজনকে নতুন মনে হচ্ছে। তো তোমরা আমাকে বলো যে মানে সাউন্ড ঠিক আছে কিনা, বা ইজ এভরিথিং অল রাইট। তো সব কিছু ঠিক থাকলে আমরা হচ্ছে শুরু করে দিব, ঠিক আছে সব কিছু। আর আজকে হচ্ছে আমাদের দিকে দেখলাম যে ভালোই রোদ টোদ উঠছে আর কি। এই কদিন মানে খুবই বৃষ্টিময় পরিবেশ ছিল। তো তোমাদের ওখানে মানে কার কি অবস্থা? শাইরি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কিন্তু এইচএসসি এর ক্লাস। হ্যাঁ, আমি কিন্তু এসএসসি এর মানে অনেককে দেখতে পাচ্ছি। এটা কিন্তু এইচএসসি এর ক্লাস এবং এটা কিন্তু হাইড্রার লাস্ট পার্ট। তো তোমরা সব কিছু বুঝতেও পারবে না আর কি, যারা আগের, অবশ্য আগের ক্লাসের সাথে এটা কোনো রিলেশন নাই। মানে আগের পার্টগুলো যদি তুমি না দেখে থাকো তারপরেও এই ক্লাসটা বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি যে আজকের ক্লাসে। ওকে, তাহলে আমরা শুরু করি। আর তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে বাকিরাও দেখতে পারবে। আর ভিউ বেশি থাকলে সবাই একসাথে ক্লাস করতে ভালোও লাগে। তো ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করে দিই আমাদের ক্লাস। খুব বৃষ্টি হচ্ছে ময়মনসিংহের ওদিকে, না? আর ময়মনসিংহের আগে তো গাজীপুর, আমার মেডিকেল তো গাজীপুর। তো গাজীপুরের মানে ওই টঙ্গীর রাস্তাগুলো না খুবই খারাপ অবস্থা। ওদিকে বৃষ্টি হলে মানে মনে হয় যে একটা শাস্তি। তো আজকে আমরা কি কি জিনিস পড়বো? আজকে আমরা যে জিনিসগুলো কভার করার চেষ্টা করব, যে হাইড্রা হচ্ছে জননটা হচ্ছে মেইন, পুনরুৎপত্তি সহজ, শ্রমবন্টন সহজ, মিথজীবিতা সহজ। আজকে আমাদের 6 নাম্বার যে ক্লাস বা হাইড্রার হচ্ছে লাস্ট পার্ট। তো আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই জননটা। হ্যাঁ, এই জননটা পড়তেই আসলে মেইনলি আজকে আমার ক্লাসটা যাবে। আর বাকি যে 4টা পয়েন্ট ওগুলো খুবই ছোট, ওগুলো খুবই ছোট। তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই। তো অ্যাট ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে জনন অ্যাকচুয়ালি কী জিনিস, বা আমরা ইংরেজিতে এগুলোকে কী বলি? রিপ্রোডাকশন বলি। শুধু প্রোডাকশন বলি না, রিপ্রোডাকশন বলি। তো কেন রিপ্রোডাকশন বলি? কারণ এই জনন বলতে আসলে বোঝানো হচ্ছে যে মানে কারোর নিজে থেকে আরেকটা জিনিস তৈরি করা, মানে পুনরায় একটা জিনিস তৈরি করা, এই জন্য আসলে রিপ্রোডাকশন বলে। তো আমরা যেহেতু হাইড্রার প্রোডাকশন পড়ছি, তাই আমরা বলবো কি রিপ্রোডাকশন অফ হাইড্রা। তখন জননের সংজ্ঞা বা রিপ্রোডাকশনের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কী জিনিস? তো বলছে কি যে প্রক্রিয়ায়, মানে যে সিস্টেমের মাধ্যমে জীব, অর্থাৎ তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে এটা কিন্তু জীব হইতে হবে, কারণ জড় বস্তু তো তোমার হয় না, ডুপ্লিকেট হয় না। তুমি যদি ধরো একটা বই রেখে দিলা, এখন বই তুমি 1 বছর, 3 বছর, 4 বছর রেখে দিলা, ওই বইটা কি ডাবল হবে? কখনোই হবে না, তাই না? ওই বইটা কি সবসময় ওই এক জায়গায়ই থাকবে। তার মানে কি জড় বস্তু বংশবৃদ্ধি করতে পারে না। আমরা সেই ছোটোবেলায় পড়ছিলাম না জড় বস্তু, তারপরে হচ্ছে জড় আর জীবের পার্থক্য।
এবং ক্লাস 2-তে হচ্ছে আমাদের এটা খুব ফেভারিট কোশ্চেন ছিল। ক্লাস 2-তে একটা কমন কোশ্চেন ছিল যে জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো, এবং আমরা হচ্ছে ধুমায়া পার্থক্য লিখতাম। তো যে প্রক্রিয়ায় জীব নিজের বংশধর রক্ষার জন্য, হ্যাঁ মানে নিজের বংশধর রক্ষা করতে হবে। বংশধর বলতে কি বোঝানো হয়, যে মনে করো দাদা, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে তার ছেলে বা মেয়ে, তো এটা কি একটা বংশধর, তাই না? তো যে প্রক্রিয়ায় জীব নিজের বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে, এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, এটা কি প্রজননক্ষম। প্রজননক্ষম মানে কি, ধরো একটা জীব একটা নতুন জীবের কি বলবো জন্ম দিল, ওই জীবটাও যাতে আরেকটা নতুন জীব জন্ম দিতে পারে, তখন কিন্তু আসলে জিনিসটা প্রপার রিপ্রোডাকশন হয়। সেই জন্য বলছে যে প্রক্রিয়ায় জীব নিজের বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব, মানে নিজের মতো আরেকটা জীব সৃষ্টি করতে পারে, তাকে কি বলে, জনন বলে বা রিপ্রোডাকশন বলে। ঠিক আছে, তাহলে জননের সংজ্ঞাটা কাউকে ভুল করা যাবে না। হ্যাঁ, এই ওয়েদারটা আসলে ভালো লাগে আর কি, যে খুব গরমও না খুব ঠান্ডাও না। তো এখন দেখবো যে হাইড্রার আসলে জনন কতভাবে হইতে পারে। তো আমরা অযৌন জনন এবং যৌন জননের নাম শুনছি, কিন্তু এই দুইটা কি আসলে, মানে এই দুইটা দিয়ে আসলে কি বোঝানো হয় সেটা আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। তো এখান থেকে হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন বলো, তারপর ভার্সিটি অ্যাডমিশন বলো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এখান থেকে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের 2014 সালেও প্রশ্ন এসেছিল এবং 2015 সালেও প্রশ্ন এসেছিল। সো এই জায়গাটা বোঝা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা এসেছিল যে কোন প্রাণীতে দুইভাবেই জনন হইতে পারে। তো দুইভাবে বলতে কি, একটা হচ্ছে অযৌন জনন আর এটা হচ্ছে যৌন জনন। তো অযৌন জননকে আমরা বলি কি, অ্যাসেক্সুয়াল। মানে হচ্ছে না, আর রিপ্রোডাকশন মানে তো জানন, আর যৌন জনন কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অযৌন জনন কাকে বলে, যৌন জনন কাকে বলে? তো আমরা জানি যে জাইগোট তৈরি হইতে হলে কি, শুক্রাণু এবং ডিম্বাণুর কি মিলন হইতে হয়। তো দুইটা মিলা হচ্ছে জাইগোট তৈরি করে, এবং শুক্রাণু আর ডিম্বাণু কি নিজেরা তো হ্যাপ্লয়েড, তাই না, মানে উন্নত প্রাণীর ক্ষেত্রে আর কি। তো এখন দেখো যে সবসময় কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুর তোমার মিলন হয় না, অন্য কোনো ওয়েতেও হইতে পারে। যেমন মনে করো তুমি একটা গাছের ধরো একটা চারা বা ধরো গাছের একটা ডাল কেটে অন্য জায়গায় লাগাই দিলা, তাহলে ওই জায়গা থেকে নতুন একটা গাছ হইলো, কিন্তু এখানে কিন্তু কোনো শুক্রাণু ডিম্বাণু বা কোনো পুং রেণু স্ত্রী রেণুর কোনো মিলন হয় নাই। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি অযৌন জনন। তার মানে অযৌন জননের বেলায় শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন সেটা কিন্তু হবে না, সেটা না হয়ে অন্য কোনো উপায় হবে। হতে পারে সেটা হচ্ছে তোমার দেহের অন্য কোনো অংশ থেকে হইলো, বা ধরো যে ওইটা দেহের অন্য কোনো খণ্ড থেকে হইলো, হইতে পারে না, হইতে পারে। তো হাইড্রার বেলায় দেখা যায় এই জিনিসটা আছে, এবং ইন্টারেস্টিংলি হাইড্রার বেলায় যৌন জননও আছে। তার মানে কি, হাইড্রার বেলায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমেও তোমার এক ধরনের জনন হয়। তো আমরা দেখলাম যে হাইড্রা কি নিডারিয়া পর্বের প্রাণী। তো দেখলাম যে নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে তোমার যে হাইড্রা আছে, অথবা সব নিডারিয়া পর্বের প্রাণীর ক্ষেত্রেও থাকতে পারে, আমি শিওর না, তো থাকতে পারে। তো এদের কিন্তু তোমার অযৌন জনন এবং যৌন জনন হয়, এবং কিন্তু মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন। তো তোমাকে অবশ্যই এটা জানতে হবে। ধরো তোমার অপশনে হাইড্রা আছে, তুমি হাইড্রা দাগাই দিবা। যদি দেখো হাইড্রা নাই কিন্তু নিডারিয়া আছে, তখন তুমি নিডারিয়া দাগাই দিও। হ্যাঁ, নিডারিয়া দাগাই দিও, কারণ হাইড্রা তো আসলে নিডারিয়া পর্বের মধ্যে। তাহলে আমরা হচ্ছে অযৌন জনন বলতে কী বোঝায় আর যৌন জনন বলতে কী বোঝানো হচ্ছে সেটা বুঝতে পারলাম। তো এখন হাইড্রার অযৌন জনন দুইভাবে হইতে পারে। ওই যে ভাইয়া বললাম না যে তোমার কোনো একটা পার্ট থেকে হতে পারে বা বডির অন্য কোনো জায়গা থেকে হতে পারে। তো আসলে অযৌন জননটা মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়া আর কীভাবে তোমার অযৌন জননটা হতে পারে সেইটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো একটা ভাগ হচ্ছে কি মুকুলোদ্গম। মুকুলোদ্গম মানে কি, এই কথাটা আসছে মুকুল থেকে। মুকুল মানে বাড। তোমার হাইড্রা যদি ছবিটা কল্পনা করো, যে হাইড্রা তোমাদের বইয়ে যেরকম ছবি ছিল, এরকম একটা ছবি ছিল, এই জায়গাতে কিন্তু একটা জিনিস ছিল, এই জায়গাটা কিন্তু আমাদের মুকুল ছিল। তো মুকুল তৈরি হওয়ার প্রক্রিয়া বা মুকুলের মাধ্যমে তোমার জনন হওয়াটাকেই আমরা মুকুলোদ্গম বলি বা বাডিং বলি আর কি। আরেকটা কি বিভাজন বা
ফিশন। দেখো ফিশন মানে কি বিভাজন। ওয়ালাইকুম আসসালাম মিম, আমি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আজকে খুব ক্লান্ত, খুবই টায়ার্ড, এই জন্য হচ্ছে স্লাইডে ক্লাস নিচ্ছি। তো মানে বসে থাকতেও অনেক কষ্ট হচ্ছে, একটু রেস্ট দরকার আর কি। আমার মানে মেডিকেলেও অনেক বেশি প্রেশার যাচ্ছে। তো যাক, দোয়া করো আর কি, দোয়া করো, রেস্ট নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। তাহলে অজনজনন দুইভাবে হইতে পারে। তো আমরা ফার্স্টে অজনজনন দিয়ে শুরু করি, যে ফার্স্টে কি ছিল, মুকুলোদ্গম ছিল বা বাডিং ছিল। হ্যাঁ, বাড মানে মুকুল আর বাডিং মানে মুকুলোদ্গম। মুকুলোদ্গম মানে হচ্ছে ওই মুকুল তৈরি হয়ে যে অজনজনন হয় সেটা। এটাও কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, যে তোমার কি বলে যে মুকুলোদ্গম গঠনের মাধ্যমে অজনজনন হয় কাদের মধ্যে, তখন কিন্তু হাইটটা দেখাইতে হবে। তো দেখো, এটা এখন কথা হচ্ছে যে ভাইয়া সব সময় কি মুকুলোদ্গম হয় বা সব ঋতুতেই কি ওর মুকুল থাকে? না, সব ঋতুতে থাকে না। ওয়ালাইকুম আসসালাম রিম্মি, রিয়াদ, ফিয়ামালিনা, ওকে ফিয়ামালিল্লা। তো দেখো যে তোমরা এই যে এখন তো গ্রীষ্মকালের সিজন, তো গ্রীষ্মকালের সিজনে হচ্ছে যে তোমার আমের মুকুল হয়। আম কাঁঠাল তো তোমরা খাইতেছো, তাই না? তো অনেকে আছে কাঁঠাল পছন্দ করো না, অনেকে আছে আম পছন্দ করে না। তবে আম পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে, কিন্তু কাঁঠাল পছন্দ করে না এরকম অনেক মানুষ আছে। তো দেখো যে আমাদের এই যে গ্রীষ্মকালীন ফল ফুল, শীতকালীন ফল ফুল, এগুলোর প্রত্যেকটা কিন্তু সিজন আছে। তো ওর বডিতে ওই যে মুকুল তৈরি হয়েছে, এটারও একটা সিজন আছে। তো দেখা যায় যে বছরের প্রায় সব ঋতুতেই হয়, কিন্তু গ্রীষ্মকালে ওদের খাবারের প্রাচুর্যটা বেশি থাকে, এবং খাবারের প্রাচুর্যটা বেশি থাকায় ওরা তখন নিজেদের বডি থেকে আরেকটা জিনিস তৈরি করতে পারে। তো এখন আমরা দেখবো যে এই জিনিসটা আসলে কিভাবে হয়, যে কিভাবে ওরা আসলে নিজের বডি থেকে আরেকটা ছোট্ট একটা বাচ্চা হাইড্রার জন্ম দিচ্ছে, এইটা হচ্ছে আমরা এখন দেখব। তো তোমরা ছবিটার দিকে একটু লক্ষ্য করো, যে দেখো এই যে প্রথম যে হাইড্রা মানে 1 নাম্বার যেটা, এইটাকে আমরা বলবো কি মাতৃহাইড্রা। সরি, এটা নিচে তো বানান ভুল হয়ে গেল। তো এটাকে আমরা কি বলি, মাতৃহাইড্রা কাকে বলে, যে তোমার যার বডি থেকে নতুন হাইড্রা বা বাচ্চা হাইড্রা জন্ম নিবে, তো এটা হচ্ছে মাতৃহাইড্রা। তো মাতৃহাইড্রার বডির নিচের দিকে তোমার কি হয়, আমরা পড়ছিলাম না যে হাইড্রার এপিডার্মিসে হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। তো দেখা যায় যে এই মাতৃহাইড্রার এই গ্রীষ্মকালে বা যখন মুকুল তৈরি হওয়ার প্রয়োজন, তখন বডির নিচের দিকে বা মাঝামাঝি দিকে এই দুষ্ট ইন্টারস্টিশিয়াল কোষগুলা বিভাজন হওয়া শুরু করে, এবং এই বিভাজন হওয়ার ফলে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছ তোমার একটা অংশ তৈরি হয়, এটা একটা স্ফীত অংশ। স্ফীত মানে হচ্ছে মানে বড় বা চওড়া, মনে করো আমার হাত এরকম, তো হাতে যদি এখানে কিছু হয়ে যায়, এটা উঁচু কিছু হয়ে যায়, ওটা কি একটা স্ফীত অংশ হবে। তো এখানে একটা স্ফীত অংশ হয়, ওই স্ফীত অংশ থেকে আসলে মুকুল তৈরি হওয়াটা শুরু হয়। তো পরবর্তীতে কি হয়, এই ছোট্ট স্ফীত অংশটা তোমার মায়ের বডিতে যে সিলেন্টেরন থাকে, তোমার সিলেন্টেরন হচ্ছে যে ওদের যে খাদ্যনালী বা একটা পরিবহন নালী আছে, যেখানে তোমার খাদ্যের অংশ, তারপর রেচনের অংশ, শ্বসনের অংশ, এগুলো থাকে। তো ওদের ভিতরে যে সিলেন্টেরনটা, সেই সিলেন্টেরনটা এই বাচ্চা হাইড্রের ভিতরেও হালকা প্রবেশ করে। কেন প্রবেশ করে? কারণ বাচ্চা তো মায়ের বডি থেকে যদি খাবার না পায় তাহলে তো বড় হতে পারবে না। তো মানুষের দেহে তো তোমার ওই যে একটা মায়ের বডি থেকে সন্তানের বডি একটা নাড়ের মতো তৈরি হয়, এটাকে আমরা প্লাসেন্টা বা অমরা বলি। তো আম্মু হাইড্রা থেকে বাবু হাইড্রা হয় আর কি। তো এখন এই খাবারগুলো খেয়ে খেয়ে আমাদের যে বাচ্চা হাইড্রাটা সেটা আস্তে আস্তে বড় হয়, এবং তোমরা অলরেডি ছবিতে দেখতে পাচ্ছ যে ওর কিন্তু কোর্সিকা এবং হাইপোস্টোম গঠন হওয়া শুরু হয়ে গেছে। তোমরা কোর্সিকা বলতে কি, যে ওদের মাথায় যে নুডলসের মতো থাকে, আর হাইপোস্টোম কি ওদের মুখের যে প্রান্তটা, ওটাকে আমরা হাইপোস্টোম বলতাম। তো এইভাবে করে করে ও হচ্ছে দেখো বড় হয়ে গেছে। 3 নাম্বার ছবিতে দেখো হচ্ছে বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেলে কি হয়, যে আমরা বড় হয়ে গেলে একটু বেশি দুষ্ট হয়ে যাই, আমাদের একটু পাখা গজায়, একটু স্বাধীনভাবে থাকতে চাই, একটু একা একা থাকতে চাই। হাইড্রায়ের সব ক্লাসের লিঙ্ক হচ্ছে মুন্নি তুমি হচ্ছে ইসে পাবা, একটা পোস্ট আছে আমাদের পেজের গ্রুপে, আমি একটা পোস্ট দিছিলাম। তো তুমি গ্রুপে যে হাইড্রা লিখে সার্চ দিবা, তাহলে অবশ্যই পাবা। হাইড্রা লিখে সার্চ দিলে দেখবা 5টা ক্লাসের লিঙ্ক একসাথে দেওয়া আছে। তো এই ক্লাসের
এই ক্লাসটা ইউটিউবে আপলোড হয়ে গেলে 6টা ক্লাস একবারে লিঙ্ক করে আমি হচ্ছে তোমাদের দিয়ে দিব না, ঠিক আছে? তো 3 নম্বরে দেখো যে হাইড্রাটা বড় হয়ে গেছে, ওর একটু পাখনা গজাইছে, ও একটু স্বাধীনভাবে থাকতে চায়, একটু দুষ্টামি করতে চায় তোমাদের মতো, আমরা তো চাই। তো তখন কি হয়, ও বডি থেকে আসলে বের হতে চায়। তখন যে জিনিসটা হয়, এই যে ওর মায়ের বডি এবং বাচ্চার বডির মাঝখানে যে জয়েন্টটা ছিল, ওইখানে একটা খাজ তৈরি হয়। খাজ মানে কি, একটা ভাঁজের মতো তৈরি হয়, এবং এই ভাঁজটা কিন্তু বৃত্তাকার। অনেক সময় যদি চিপাচাপা থেকে কোশ্চেন করে তাহলে এটা দিতে পারে যে খাজ যে তৈরি হয় সেটা কি বৃত্তাকার, কোণাকার নাকি চওড়া। তো এটা হচ্ছে তোমার বৃত্তাকার। আচ্ছা, তো হাইড্রাগুলো অনেক কিউট। তো বৃত্তাকার খাজ তৈরি হলে কি হয়, একটা সময় তোমার এই বাচ্চা হাইড্রাটা আলাদা হয়েছে। কারণ খাজ তৈরি হওয়া মানেই এখানকার যে জিনিসগুলো ওগুলো আস্তে আস্তে শুরু হইতে থাকবে এবং একটা সময় জোরে প্রেশার খেয়ে আলাদা হয়ে যাবে। তো এই হচ্ছে বাচ্চা হাইড্রা তৈরি হওয়ার বা মুকুলোদ্গমের ধাপ। তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করি যে আসলে কি হইল। অ্যাট ফার্স্টে তোমার মাতৃহাইড্রা ছিল। তো মাতৃহাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ ছিল, এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ, মানে বাইরের যে কোষগুলো, সেখানে তোমার এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে হয়ে নিচের দিকে একটা স্ফীত অংশ তৈরি করে। তো এই স্ফীত অংশটা কি করে, মাতৃদেহ থেকে খাবার খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হইতে থাকে। তো বড় হওয়ার পরে সে হচ্ছে আলাদা থাকতে চায় একটু। তো তারপর কি হয়, একটা খাজ তৈরি হয়, ওদের মাঝখানে একটা খাজ তৈরি হয়। তো খাজ তৈরি হয়, পাঙ্গু হাইড্রা পাঙ্গু করে। তো খাজ তৈরি হয়। তো খাজ তৈরি হলে কি হয়, একটা সময় আলাদা হয়ে যায়, এটা শিশু হাইড্রা। তো এটা মনে রাখবা। তো তোমরা এখানে একটা জিনিস মনে রাখবা যে তোমার মুকুল তৈরি হওয়া, মনে করো যে মুকুল সৃষ্টি হওয়া এবং তোমার মাতৃহাইড্রা থেকে যে পৃথক হয়ে স্বাধীন হইতে, মানে স্বাধীন জীবনযাপন করতে প্রায় 3 সপ্তাহ সময় লাগে। কত? 3 উইকস। মানে মুকুল তৈরি হওয়া থেকে শুরু করে তোমার ওর যে মুক্ত হওয়া, এটা হইতে 3 সপ্তাহ সময় লাগে। তোমরা কিন্তু এই জায়গাটা ভুল করো। তোমরা মনে করো যে ওর স্বাধীন জীবনযাপন করতে 3 সপ্তাহ লাগে, না। মুকুল সৃষ্টি হওয়া এবং তোমার মাতৃহাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে, মানে টোটাল টাইমটা লাগে 3 সপ্তাহ। ঠিক আছে? তোমরা কী করো, একটা দেখে দাগায় দাও যে মুকুল সৃষ্টি হইতে 3 সপ্তাহ লাগে, এরকম কিছু না, এটা খেয়াল করবা। হ্যাঁ, এমসিকিউতে যখন অ্যান্সার করবা তখন এই ছোট ছোট ব্যাপারগুলো একটু খেয়াল করবা, এখান থেকে পেঁচায় কোয়েশ্চেন দিতে পারে। তাহলে মুকুল উদ্গমটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে, বা কেউ কি আসছো যার মুকুল উদ্গমটা ক্লিয়ার হয় নাই? তাহলে একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও লক্ষ্মী বাচ্চার মতো, আর একটু শেয়ার করে দিও, তাহলে হচ্ছে বাকিরাও দেখতে পারবে। তো যদি কারো ক্লিয়ার না হয় মানে মুকুল উদ্গমটা, তাহলে আমাকে আরেকবার একটু বলো, আমি হচ্ছে আরেকবার একটু বলে দিব, সমস্যা নাই। যাদের ক্লিয়ার হয়েছে তারাও জানায় দাও। কমেন্ট শো করছে না কেন? ওকে, আচ্ছা। তো কারো ক্লিয়ার না হইলে বা কোনো কনফিউশন থাকলে বা কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা, ঠিক আছে? অবশ্যই জানাবা। তো আচ্ছা, তো দেখো গেলে যে আমাদের মুকুল উদ্গমটা শেষ। তো আমরা দেখছিলাম অজনজনে 2টা জিনিস আছে, একটা মুকুল উদ্গম আর একটা কি, তোমার বিভাজন বা ফিশন। তো এখন দেখবো যে আমরা ফিশনে যাব। যে দেখো এখানে তো ফিশন বলছে, ফিশন মানে বিভাজন, ঠিক আছে? আরেকটা কথা আছে যেটা কি ফিউশন। এটা কিন্তু ফ্যাশন না, ফিউশন। তো যারা আমার মতো হচ্ছে ছেলেরা যারা ড্রাগন বল জি দেখো, তাদের কাছে এই ওয়ার্ডটা খুব বেশি কমন, ফিউশন যেটা। ছেলেরা যারা ড্রাগন বল জি দেখো, কারণ ওখানে হচ্ছে ফিউশন করে কি হয় যে 2টা জিনিস আসলে একটা জিনিসে পরিণত হয়, সেটাকে আমরা ফিউশন বলি। কিন্তু একটা জিনিস ভেঙে যখন 2 ভাগ হবে তখন সেটাকে আমরা ফিশন বলি, ঠিক আছে? ফিশন বলি। তাহলে ফিউশন আর ফিশন প্যাচ লাগাবো না। তোমরা কিন্তু 9-10 কেমিস্ট্রিতে পড়ে আসছো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো এখন কথা হলো যে ভাইয়া ওরা কিভাবে বিভাজিত হয়। তো
তো ওদের দুইটা বিভাজন আছে, এবং বিভাজনটা আসলে একটা নর্মাল কোনো জনন প্রক্রিয়ার ভিতরে পড়ে না। অ্যাকচুয়ালি মনে করো যে ওদের যখন কোনো একটা খণ্ড নষ্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্টালি নষ্ট হয়ে যায়, তখন ওই জায়গাটা ওরা রিপেয়ার করে। তো এই জিনিসটা হচ্ছে বিভাজন, কিন্তু বিভাজন আসলে কোনো স্বাভাবিক কোনো জনন প্রক্রিয়া না ওদের। তো এটা দিয়ে হচ্ছে একটা কোশ্চেন দিতে পারে যে ওদের স্বাভাবিক জনন প্রক্রিয়া নয় কোনটি, তখন কিন্তু তোমাকে এই বিভাজন লিখতে হবে। তো অনুদৈর্ঘ্য বিভাজন আর এটি কি অনুপ্রস্থ বিভাজন। এখন অনুদৈর্ঘ্য মানে কি, মনে করো যে দৈর্ঘ্য বলতে কি বোঝায়, আমি লম্বা করে রাখি যে মনে করো যে ধরো এটা যদি ওদের বডি হয়, ওদের বডি তো লম্বা, তাহলে ওদের বডিটাকে আমরা এইভাবে দৈর্ঘ্য হিসেবে কম্পেয়ার করতে পারি। আর অনুপ্রস্থ মানে এরকম, প্রস্থ মানে এরকম। এখন মনে করো যে ওদের ধরলাম এটা হচ্ছে ওদের বডি, কি আঁকলাম এটা, এলিয়েন টাইপের বডি হয়ে গেছে। আচ্ছা মুছে দিই, দাঁড়াও, কাজ করে না কেন, এলিয়েন টাইপের বডি হয়ে গেছে। তো মনে করো যে এটা হচ্ছে ওদের বডি, আর যাই হোক কিছু একটা আঁকছি। তো ওদের বডিটাকে যদি আমরা অনুদৈর্ঘ্য বরাবর কাটি, মনে করো যে এই বরাবর ধরো কেটে দিলাম, তাহলে কি এই সাইড একটা তৈরি হইলো, এই সাইড মানে হচ্ছে কি ওর দুইটা বডি আলাদা হয়ে গেল। মনে করো যে মাঝখান দিয়ে কেটে দিলাম, তো বাম সাইড হয়ে গেল আলাদা, ডান সাইড আলাদা হয়ে গেল। তো এখন ওরা কি অর্ধেক অর্ধেক করে বেঁচে থাকতে পারবে? ওরা কিন্তু অর্ধেক অর্ধেক বেঁচে থাকতে পারবে না। নিশামণি বলছে এসএসসি এর ক্লাস কখন নেন? এসএসসি এর ক্লাস নেওয়ার আগে হচ্ছে গ্রুপে জানিয়ে দেওয়া হয়, তোমার মিনিমাম 1-2 দিন আগে জানিয়ে দেওয়া হয়। তো গ্রুপে যদি প্রতিদিন একটু করো, যেমন সামনের উইকেও কিন্তু এসএসসির ক্লাস হবে, তো ওটা কবে হবে ওটা জানতে হলে তোমাকে একটু গ্রুপে প্রতিদিন একবার হইলেও আসতে হবে। তো দেখো তাহলে কি হলো, দুইটা ভাগ হইলো। তাহলে দেখো তোমরা যদি অনুদৈর্ঘ্য বরাবর কাটো তাহলে দুইটা ভাগ পাবা, ডান সাইড পাবা, বাম সাইড পাবা। তো এই ডান সাইড পাইলা, বাম সাইড পাইলা। তো এখন যেটা ডান সাইড ছিল, হ্যাঁ, তো ডান সাইডের কী হবে, এই যে জায়গাটা খালি হয়ে গেছে ওই জায়গায় কী করে নতুন করে কোষ তৈরি হবে। আবার যেটা বাম সাইড ছিল ওই জায়গায় কিন্তু অন্য পাশে নতুন করে কোষ তৈরি হবে। তো এইভাবে কিন্তু ও হচ্ছে নিজেরটা নিজে রিপেয়ার করে নিচ্ছে, এবং এইটাকে কিন্তু আমরা রিজেনারেশন পাওয়ার বা পুনরুৎপত্তি ক্ষমতা বলছিলাম, মনে পড়ে? এবং এই পুনরুৎপত্তি ক্ষমতা প্রথম কে আবিষ্কার করেন? আব্রাহাম ট্রেমলে, তাই না? আব্রাহাম ট্রেমলে আবিষ্কার করেন, এবং এই জন্যই কিন্তু আব্রাহাম ট্রেমলেকে কী বলা হয়? হাইড্রার আবিষ্কারক বলা হয়। তাহলে অনুদৈর্ঘ্য জিনিসটা বুঝছো, যে অনুদৈর্ঘ্য মানে তুমি যদি দৈর্ঘ্য বরাবর কেটে দাও তাহলে ওর দুইটা ভাগে ভাগ হবে, এবং দুইটা ভাগে যে ভাগ হইল ওই প্রত্যেকটা ভাগ আবার কি করবে, পরিণত হাইড্রাতে পরিণত হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার বিভাজন, অনুদৈর্ঘ্য বিভাজন। অনুপ্রস্থ কি? অনুপ্রস্থ মানে হচ্ছে সেম জিনিস, মনে করো যে এটা হচ্ছে ওর একটা জিরো ফিগার। এখন ধরো যে তুমি কি করলা, তুমি মাঝখান থেকে কয়েকটা ভাগে কেটে দিলা, মনে করো এখানে কাটতে দিলা, এখানে কেটে দিলা। তো কাটলে কি হবে, ওর যে ভাগগুলো হয়েছে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তো প্রত্যেকটা ভাগ কি এরকম আলাদা আলাদা ভাগ হয়ে যাবে না? তো এটা কি অনুপ্রস্থ বরাবর, অনুপ্রস্থ মানে প্রস্থ বরাবর তুমি কেটে দিলা। তো এই তিনটা ভাগ থেকে আবার তিনটা হাইড্রা জন্ম নিবে, বুঝছো? মানে তুমি যতভাবেই ভাগ করো না কেন, এখন তোমার মনে হতে ভাই আমি যদি কোনাকুনি ভাগ করি, হ্যাঁ কোনাকুনি ভাগ করলেও হবে, কিন্তু আসলে ওইটা দ্বিবিভাজনের অন্তর্ভুক্ত হবে না, ওইটা আসলে পুনরুৎপত্তির অন্তর্ভুক্ত হবে। পুনরুৎপত্তি আর দ্বিবিভাজনে একটু ডিফারেন্স আছে, যে এটা হচ্ছে বিভাজন। বিভাজন তুমি দুইভাবে করতে পারবা, লম্বা করে করতে পারবা, প্রস্থ বরাবর করতে পারবা, কিন্তু পুনরুৎপত্তি যে কোনোভাবেই করতে পারবা। তো ওইটা একটু পরে আসতেছি আমরা, যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা ওটা কীভাবে হয়, কিন্তু এটা বিভাজন, সো ডোন্ট মিক্স ইট আপ। হ্যাঁ, বিভাজনে পুনরুৎপত্তি ক্ষমতা হেল্প করবে, কারণ ওর ক্ষমতা না থাকলে তো মানে নতুন করে তৈরি করতে পারবে না। কিন্তু দুইটা কিন্তু সেম না, পুনরুৎপত্তি আর বিভাজন দুইটা আলাদা টপিক। তো আই গেস যে তোমরা অনুপ্রস্থ বিভাজন এবং তোমার অনুদৈর্ঘ্য বিভাজনটা বুঝতে পেরেছো, এবং এটা খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, মানে খুবই সহজ, যে তুমি লম্বালম্বি কাটলে দুই ভাগ হবে, আর মাঝখানে কাটলে উপরে নিচে ভাগ হবে। তো আমাদের অযৌন জনন শেষ, এখন আমরা আসবো কি যৌন জননে। তো এইটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, যদিও তোমার হাইড্রোজনন থেকে তেমন একটা কোশ্চেন আসে না। তো এখন দেখো যে যৌন জননে আসো, যে যৌন জননের অনেকগুলো বড় একটা স্টেপ, যে জন্য 3টা স্টেজে ভাগ করা হয়েছে। তো কী কী স্টেপ? প্রথমে দেখো বলছে যে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি। এটার মানে কি?
এটার মানে হচ্ছে দেখো যে হাইড্রার যে বডিটা ছিল ওই বডিটা আমরা দেখছি যে উপরের দিকে শুক্রাশয় এবং নিচের দিকে ডিম্বাশয় তৈরি হয়, কিন্তু এগুলো কিন্তু সবসময় তৈরি হয় না, তাই না? এগুলো কিন্তু সবসময় তৈরি হয় না। তার মানে কি ওরা অস্থায়ী। তাহলে ওর যখন যৌন জনন করা দরকার হবে তখন কিন্তু ওর আগে জননাঙ্গ তৈরি করতে হবে, অর্থাৎ ওকে আগে শুক্রাশয় তৈরি করতে হবে, ডিম্বাশয় তৈরি করতে হবে। কারণ শুক্রাশয় যদি উৎপন্ন না করে তাহলে কি শুক্রাণু হবে না। যদি ডিম্বাশয় না থাকে ডিম্বাণু হবে না, আর শুক্রাণু আর ডিম্বাণু না থাকলে তো কিছুই হবে না। তো শুক্রাশয় ইংলিশ হচ্ছে কি টেস্টিস, আর ডিম্বাশয় ইংরেজি হচ্ছে ওভারিস, ঠিক আছে? টেস্টিস এবং ওভারিস। তো টেস্টিস থেকে উৎপন্ন হয় শুক্রাণু বা স্পার্ম, আর ওভারি থেকে উৎপন্ন হয় ডিম্বাণু বা হচ্ছে ওভাম। তো প্রথমে কি জননাঙ্গ তৈরি হবে, জননাঙ্গর মধ্যে শুক্রাশয় তৈরি হবে, ডিম্বাশয় তৈরি হবে, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে। তো ওরা যখন তৈরি হয়ে গেলে কি হবে, মিলিত হবে। মিলিত হওয়া মানে কি নিষেক বা ফার্টিলাইজেশন। মিলিত হওয়ার পর কি করবে, জাইগোট তৈরি করবে। আর জাইগোট তৈরি করলে ওই জাইগোটটা যে বড় হবে, একটা আদর্শ হাইড্রাতে পরিণত হবে, ওটাকেই পরিস্ফুটন বলা হয় বা ডেভেলপমেন্ট স্টেজ বলা হয়, ঠিক আছে? তো স্টেজগুলা ভুল করা যাবে না। তো এখন আমরা প্রত্যেকটা স্টেজে একটু করে ব্যাখ্যা দেখব। তো ফার্স্টে দেখব কি আমরা অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, এবং অস্থায়ী জননাঙ্গের মধ্যে দুইটা ছিল, একটা ছিল শুক্রাশয়, একটা ছিল ডিম্বাশয়। তো এখন আসো শুক্রাশয়ের উৎপত্তি, মানে শুক্রাশয় কীভাবে তৈরি হয়। তো এই জায়গাতেও কি হয়, তোমার ওই যে ইন্টারস্টিশিয়াল যে কোষ যে ছিল ওইটাও এখানে হয়। ও আচ্ছা, এত কিছু কিভাবে ম্যানেজ করি, ওই তো করতে হয় আর কি, কষ্ট তো হয়, অবভিয়াসলি অনেক কষ্ট হয়। তো কি করা আর কি, করা তো লাগে লাইফে। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে লাইফে আসলে কি চাও। তো এখন আমি আসলে চাই যে তোমাদেরকে পড়াইতে, হ্যাঁ, তারপর অনেকে ওয়েট করে যে ভাই আজকে ক্লাস নিবে, অনেকের হয়তো ধরো কালকে পরীক্ষা আছে হাইডের উপরে, তখন ক্লাসটা যদি আমি না নেই তাহলে তো আসলে পরে তার মন খারাপ হয়ে যাবে। তো এই জন্য আর কি খারাপ লাগলেও মানে যতক্ষণ আল্লাহ শক্তি দিছে শরীরে ওটুক দিয়ে চেষ্টা করি যতটুকু পসিবল হয়। তো এই আর কীভাবে চলে। তো দেখো যে শুক্রাশয়েও কি হয় যে তোমার যখন প্রজনন ঋতু হয়, এখন প্রজনন ঋতু কোনটা, তো তোমাদের বইয়ে শুরুর দিকে লেখছিল যে হেমন্তকাল আর শীতকাল, কিন্তু এই জায়গাতে দেখবা লেখছে আবার শরৎকাল। তো তোমরা তিনটাই মনে রাখো, পরীক্ষায় যেটা আছে ওটা হচ্ছে দাগায় দিবা, ঠিক আছে? তো অধিকাংশ হাইড্রাই একলিঙ্গ, বাট কিছু কিছু আছে উভয় লিঙ্গ। তো আমরা যেটা পড়বো ওটা আসলে উভয় লিঙ্গের কথাই পড়তেছি। তো দেখো শুক্রাশয়ের উৎপত্তি কীভাবে হবে, যে তোমার প্রজননের সময় তোমার দেহের উপরের দিকে আমরা দেখছিলাম শুক্রাশয় তৈরি হয়। তো ফার্স্টে যে তোমার মনে করো যে শুক্রাশয় থেকে তোমার এই জিনিসটা একটু নামটা মনে রাখো, যে শুক্রাশয় থেকে তোমার যে শুক্রাণু তৈরি হয় এই প্রক্রিয়াটার একটা নাম আছে, সেটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস। দেখো জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু তোমার উৎপন্ন হওয়া। তো এখন হচ্ছে আমরা যেহেতু স্পার্ম তৈরি করতেছি তাই আমরা কি বলবো, স্পারমাটোজেনেসিস। হ্যাঁ, তোমাদের হচ্ছে মোটিভেশন মানে আলাদা করে কি দিব, এই যে তোমরা আমাকে দেখতেছো যে আমি এত কিছু মেনটেন করতেছি, তো এটাকেই মোটিভেশন হিসেবে নিবা যে ভাইয়া পারলে আমিও পারবো, ঠিক আছে? তো শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হওয়াকে স্পারমাটোজেনেসিস বলা হয়, পুরো প্রক্রিয়াটাকে, বা শুক্রাণু জনন বলা হয়। তো এখন এই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসটা হয় কি যে তোমার যে ইন্টারস্টিশিয়াল কোষ যে ছিল, ইন্টারস্টিশিয়াল কোষ এটা খুবই স্পেশাল একটা কোষ, এবং এইটার মাধ্যমে কিন্তু অনেক কিছু হইতেছে। তো ইন্টারস্টিশিয়াল কোষটা তোমার অনেকভাবে বিভাজিত হইতে হইতে মাইটোসিস পর্যায়ে বিভাজিত হইতে তৈরি করে স্পারমাটোগোনিয়া। নামগুলো একটু টাফ। স্পারমাটোগোনিয়া তৈরি করে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এটা কিন্তু মাইটোসিস বিভাজন হয়। কি হয়? মাইটোসিস বিভাজন হয়। তার মানে এখানে কিন্তু ডিপ্লয়েডই থাকতেছে। আমার প্রত্যেক কাজ মোটিভেট করে, তো ইনশাল্লাহ এইভাবেই থাকার চেষ্টা করব। তো ইন্টারস্টিশিয়াল কোষগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কী করে, স্পারমাটোগোনিয়া তৈরি করে।
তো ওই স্পারমাটোগোনিয়া কি করে পরবর্তীতে স্পারমাটোসাইটে পরিণত হয়। কীভাবে হয়? স্পারমাটোসাইটে, মানে স্পারমাটোগোনিয়াগুলা বৃদ্ধি হয়ে তৈরি করে স্পারমাটোসাইট করে, স্পারমাটোসাইট। তো এই পর্যন্ত হচ্ছে একটু মনে রাখতে হবে যে তোমরা কি করবা, বইয়ের পাশে একটা ফ্লো চার্ট বানাবা যে কোন জায়গা থেকে কি হইতেছে। তখন এই স্পারমাটোসাইটে তোমার মিওসিস বিভাজন হয়, এবং মিওসিস বিভাজন হয়ে কি হয়, চারটা জিনিস তৈরি হয়। যে এখানে কি হয়, মিওসিস হয়, এখানে হচ্ছে মিওসিস হয়। তো মিওসিস হয়ে চারটা জিনিস তৈরি হয়। ওই চারটা জিনিসের নাম কি? ওই চারটা জিনিসের নাম হচ্ছে স্পারমাটিড, স্পারমাটিড তৈরি হয়। তো স্পারমাটিড কয়টা? চারটা তৈরি হবে। কয়টা? চারটা। পরে এই চারটা থেকে তোমার চারটা ডিম শুক্রাণু তৈরি হয়। এই চারটা থেকে চারটা শুক্রাণু তৈরি হয়। তাহলে সিরিয়ালটা হচ্ছে আরেকবার একটু রিডিং দিয়ে ফেলো যে আসলে আমরা কোন জায়গা থেকে কি পেলাম। ফার্স্টে কি হয়েছিল যে এই পুরা প্রক্রিয়াটাকে আমরা কি বলি, স্পারমাটোজেনেসিস বলি। তো স্পারমাটোজেনেসিসের শুরুতে কি হয়? শুরুতে হয় কি যে ওদের যে ইন্টারস্টিশিয়াল কোষ ছিল সেগুলা মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকগুলা স্পারমাটোগোনিয়া তৈরি করে। পরে ওই স্পারমাটোগোনিয়াগুলো একটু বড় হয়, পুষ্টি গ্রহণ করে স্পারমাটোসাইটে পরিণত হয়। পরে স্পারমাটোসাইটের উপরে ফার্স্ট হচ্ছে মিওসিস হয়। তাহলে আমরা বলতে পারি স্পারমাটোসাইট আসলে ওদের জন্য জনন মাতৃকোষ, তাই না? এটা আমরা বলতে পারি, কারণ আমরা জানি কি মিওসিস জনন মাতৃকোষে হয়। তো ওই স্পারমাটোসাইটে মিওসিস হওয়ার ফলে চারটা স্পারমাটিড গঠিত হয়, এবং প্রত্যেকটা স্পারমাটিড কিন্তু একটা করে শুক্রাণু জন্ম দেয়। তার মানে কি, চারটা স্পারমাটিড থেকে চারটা শুক্রাণু হয়, এবং শুক্রাণু হচ্ছে তোমার মাথা থাকবে, লেজ থাকবে, একটা বডি থাকবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের শুক্রাশয়ের উৎপত্তি বা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তো কি অবস্থা সবার? তো তোমরা আমাকে বলো যে তোমরা কি স্পারমাটোজেনেসিস বা হচ্ছে শুক্রাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটা বুঝতে পারছো নাকি? তো আমি হচ্ছে মানে কথা বলতে এখন টায়ার্ড লাগতেছে, যা বুঝতেছি। তো দেখি কতদূর টানতে পারি। এখানে আসলে অনেক কিছু আছে পড়ানোর, দেখি একটু আস্তে আস্তে পড়াইতেছি আর কি। ওকে রিয়াদ, তারপর বাকিরা মানে কারো কি কোনো কনফিউশন আছে এই জায়গাতে? কোনো কনফিউশন থাকলে বইলেও আমাকে বুঝাই দিব। আচ্ছা, তো গেল শুক্রাণু তৈরি হওয়া শেষ। এমনকি ডিম্বাণু তৈরি হওয়া লাগবে। তো শুক্রাশয়ের সময় আমরা কি বুঝলাম, স্পারমাটোজেনেসিস। তো এই জায়গায় তোমার এই ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস বলা হয়। তো এইখানেও সেম আগের মতো কি হয়, তোমার ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে তৈরি করবে ওগোনিয়া। আগের বেলায় কি ছিল, স্পারমাটোগোনিয়া। এবার হচ্ছে তোমার ওগোনিয়া তৈরি করবে। ওগোনিয়া তৈরি করবে ইস্টেশন কোষ থেকে। পরে ওই ওগোনিয়া থেকে তৈরি হবে, বড় হয়ে ও সাইট তৈরি করবে। আগে ছিল স্পারমাটোসাইট, এবার কিন্তু ও সাইট গঠন হবে। তোমরা সিরিয়ালগুলো ফ্লোচার্ট করে বইয়ে লিখে রাখবা। তো এই ও সাইটে তোমার কি হয়, তোমার মিওসিস বিভাজন হয়। আগের বেলায়ও দেখছি যে স্পারমাটোসাইটেও মিওসিস বিভাজন হয়, ও সাইটেও মিওসিস বিভাজন হচ্ছে। তো হয়ে কি হয়, তোমার স্পারমাটোসাইটে মনে আছে যে মিওসিস বিভাজিত হয়ে চারটা স্পারমাটিড হয়েছিল, কিন্তু এখানে তো স্পারমাটিড হবে না, এখানে হবে তিনটা ক্ষুদ্র পোলার বডি হবে। পোলার বডিগুলো আসলে তোমার কি বলবো, কোনো কাজে দেয় না, পরবর্তীতে ওরা নষ্ট হয়ে যায়। এবং একটা বড় সক্রিয় ওটিড গঠন করে।
ওটিট গঠন করে, এটা হচ্ছে মেইন আর কি। এই পোলার বডিগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়, হ্যাঁ ওগুলো হচ্ছে তেমন কিছু কাজ করে না এবং ওগুলো টুকটাক কাজ থাকতে পারে। তো এই ওটিটটাই পরবর্তীতে বড় হয়ে তোমার ডিম্বাণু তৈরি করে বা ডিম্বাণুতে পরিণত হয় আর কি। তো এইটা হচ্ছে ডিম্বাণু হওয়ার একটা প্রক্রিয়া, এবং আস্তে আস্তে ডিম্বাণুটা হচ্ছে যে তোমার ওর বহিরাবরণটা ছিঁড়ে ফেলে, উন্মুক্ত হয়েছে। তো এই যে দেখো এখানে যেটা আছে এটাই কিন্তু আসলে একটা ওটিট বা একটা ডিম্বাণুর কথাই বলা হয়েছে, এবং এটার আশেপাশে কিছু পোলার বডি কোষ থাকতে পারে। তো এই গেল যে আমাদের শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয় এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটা। এখন যেহেতু ডিম্বাণু তৈরি হয়ে গেছে বা শুক্রাণু তৈরি হয়ে গেছে, তখন কি হবে? নিষেক হবে। তো এখানে দেখো দুইটা হাইড্রা, তো বাম পাশের হাইড্রার দেখো উপরের দিকে শুক্রাণু তৈরি হয়ে সেগুলো কি করতেছে, অন্য হাইড্রার যে ডিম্বাণু আছে ওটার সাথে প্রবেশ করার চেষ্টা করতেছে। তো অনেকে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু একজনই হচ্ছে আলটিমেটলি উইনার হয় এবং এই একজনের থেকেই কিন্তু নতুন হাইড্রা উৎপন্ন হয়। তো এইখানে একটা কাহিনী আছে যে মনে করো যে ধরো শুক্রাণু বের হয়ে খুঁজতেছে যে ডিম্বাণু কই, ওর সাথী কই, তারা খুঁজে পাচ্ছে না, যে ও প্রিয়া তুমি কোথায়, তো খুঁজতেছে। তো এরকম খুঁজতে খুঁজতে যদি তোমার একদিন 2 দিন পার হয়ে যায়, তোমার 24 থেকে 48 ঘন্টা হয়ে যায়, পরে যদি না পায় তখন চিন্তা করে যে এই জীবন রেখে কী লাভ, এই জীবন রেখে কী লাভ, তখন কি করে ওরা নষ্ট হয়ে যায়, মানে ওদের স্থায়িত্বকাল এতটুকু। অন্যদিকে তোমার ডিম্বাণু তৈরি হয়েছে, ও যদি ওর পার্টনার খুঁজে না পায় তখন একটা টাইম কি হয়, ওরাও হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে তোমার নিষেকের অবস্থা। কিন্তু ধরো যে যারা মিঙ্গেল হইতে পারে, মানে যাদের হচ্ছে ডিম্বাণু শুক্রাণু মিক্স হয়ে যায়, পরবর্তীতে কি হয়, ওটাকে নিষেক বলে, এবং নিষেকের মাধ্যমে কিন্তু একটা জাইগোট তৈরি হয়। কি তৈরি হয়? একটা জাইগোট তৈরি হয়। তো মনে করলাম যে আমাদের এখানে কোনো খারাপ কোনো এন্ডিং হয় নাই, এখানে হচ্ছে ওদের মিলন হয়েছে, মানে ওদের হচ্ছে এখানে জাইগোট ফর্মেশন হয়েছে, ট্রু লাভ। ইয়াপ, তো ধরলাম এখানে হচ্ছে ওদের ট্রু লাভ হয়ে গেছে, তো এখন হচ্ছে জাইগোট ফর্মেশন হবে। তো জাইগোট তো মনে করো একটা কোষ, কিন্তু আমাদের তো এই কোষটারে হচ্ছে অনেক মডিফাই করে আস্তে একটা হাইড্রা বানাইতে হবে। তো এই যে তোমার একটা কোষ বড় হবে, ওর ভিতরে কিছু ডেভেলপমেন্ট আসবে, ওই জিনিসটাকে বলা হয় পরিস্ফুটন। পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট বলা হয়, পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট বলা হয়। তো এই যে বড় হওয়ার যে প্রক্রিয়া, এই বড় হওয়ার প্রক্রিয়াতে অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো স্টেজ বা পর্যায় আছে। এই 4টা স্টেজের নাম তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো প্রথমটা হচ্ছে মরুলা, হ্যাঁ প্রত্যেকটার মধ্যে দেখবা উলালা লালা লালা এগুলো লাগানো আছে। তো প্রথমটা মরুলা, পরে ব্লাস্টুলা, পরে গ্যাস্ট্রুলা, পরে হাইড্রুলা, সবগুলো শেষে উলা উলা লাগানো আছে। তো মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। তো এখন দেখি যে পরিস্ফুটনটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, পরিস্ফুটনটা বা আসলে কীভাবে বড় হয়। এখানে ছবি দেখে হচ্ছে একটু নার্ভাস হয়ে যেতে পারে, যায় হাই কী সব ছবি দিছে, সিঙ্গেল লাইফ ইজ বেটার দেন মিঙ্গেল। আচ্ছা, তো উলালাময় জীবন তাদের। তো দেখো ধরলাম যে এটা হচ্ছে একটা জাইগোট, মানে এখানে হচ্ছে তোমার শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিক্স হয়ে একটা জাইগোট তৈরি করছে, এবং দেখো যে এটা কিন্তু এখনও বডির সাথে লাগানো আছে, মানে তোমার জাইগোটটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় না, এখনও বডির সাথে লাগানো আছে। তো জাইগোটটা, এবং এখানে দেখো কিছু পোলার বডিগুলো এখানে এমনি আসে আর কি, গার্ড দিচ্ছে। তো জাইগোটের মাঝ বরাবর একটা ভাঁজ হয় বা একটা বিভাজন হয়। তো এই বিভাজনকে হয়ে গেলে এই পুরো জিনিসটাকে আসলে একটা ক্লিভেজ বলা হয়। ক্লিভেজ মানে হচ্ছে 2 ভাগ হয়ে যাওয়া। তো ক্লিভেজ হওয়ার পরে এখানে আরও অনেক বিভাজন হয়, তোমার বিভাজন হয়ে 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 মাইটোসিস বিভাজন হয়ে 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 তোমার এরকম ছোট ছোট কোষ তৈরি হয়। 3 নাম্বার দেখো এইখানে, দেখো এই ছোট ছোট কোষগুলা তোমার সুন্দর মতো, মানে বিস্কুটের মতো চারপাশে ওদের যে পরিধি বরাবর সজ্জিত হয়ে গেছে, তাই না? কত ভদ্র। তো সজ্জিত হয়ে যখন যাবে এই পুরা জিনিসটাকে বলা হয় ব্লাস্টুলা, এবং শুরুর দিকে যে জিনিসটাকে মরুলা বলা হইতো, তাহলে মরুলার পরে আসছে তোমার ব্লাস্টুলা। তো এখন ব্লাস্টুলা কখন হবে? যখন ওরা সজ্জিত হয়ে যাবে। তো এখন সজ্জিত অবস্থায় প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। মনে করো এটা একটা স্টেডিয়াম, তো স্টেডিয়ামের চারপাশে যে অডিয়েন্স থাকবে, অডিয়েন্সগুলোকে আদর করে ডাকতেছে ব্লাস্টোমিয়ার, হ্যাঁ। আর পুরা স্টেডিয়ামটাকে বলতেছে ব্লাস্টুলা। তো এখন মনে করো যে স্টেডিয়াম আছে, অডিয়েন্সও আছে, তাহলে মাঝখানে যে মাঠ, ওই মাঠটার নাম কি? ব্লাস্টোসিল, মানে একটা গহ্বর বা ফাঁকা গহ্বর, ওটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল বলা হচ্ছে, ঠিক আছে, সিল বলা হচ্ছে।
তাহলে ব্লাস্টোমিয়ার কি, ব্লাস্টুলা কি, ব্লাস্টোসিল কি, এটা একদম ক্লিয়ার থাকতে হবে যে যখন তোমার এই মরুলাতে ক্লিভেজ হয়ে তোমার অনেকগুলা কোষ একটা স্তরে সজ্জিত হয়ে যায়, তখন ওই পুরা কোষটাকে বলা হয় ব্লাস্টুলা। এবং ব্লাস্টুলার মধ্যে যে আলাদা আলাদা কোষগুলো থাকে তাদেরকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তো এই ব্লাস্টুলা ব্লাস্টোমিয়ার গেল, তো ব্লাস্টুলার মাঝখানে যে ফাঁকা গহ্বর থাকে এই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। ঠিক আছে, ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। তো এখন এই যে তোমার চারপাশে যে কোষগুলো সজ্জিত অবস্থায় আছে, তো দেখা যায় আরও কিছু কোষ থাকে যারা আরও সজ্জিত হয়। তো এখন আমরা দেখছিলাম যে হাইড্রা কি দ্বিস্তরী প্রাণী, তার মানে কি ওর এপিডার্মিস থাকবে আর এন্ডোডার্মিস থাকবে, আর মাঝখানে কি মেসোগ্লিয়া থাকবে। তো যখন এই ব্লাস্টুলা থেকে ওদের এই যে তোমার এপিডার্মিস তারপরে হচ্ছে এন্ডোডার্মিস তৈরি হয়ে যায়, তখন ও আর ব্লাস্টুলা থাকে না, ওর চেহারা চেঞ্জ হয়ে যায়, তখন ওকে বলা হয় গ্যাস্ট্রুলা বলা হয়। তো তোমাদের 4 নম্বর ছবিতে প্রাথমিক গ্যাস্ট্রুলা বলছে, মানে প্রাথমিকভাবে কোষগুলো সজ্জিত হওয়া শুরু করছে এবং চারপাশে একটা কাটার মতন বর্ডারের মতো আসছে, কাটাটাকে বলা হয় সিস্ট বলা হয়, কাটাটাকে সিস্ট বলা হয়। তো গ্যাস্ট্রুলা মানেই হচ্ছে কোষগুলো সুন্দরভাবে তোমার ওর যতগুলো স্তর হওয়া উচিত, যদি দ্বিস্তরী প্রাণী হয় 2টা স্তর, ত্রিস্তরী প্রাণী হলে 3টা স্তর হইলে ওটাকে গ্যাস্ট্রুলা বলা হয়। তো এখানে দেখো যে বাইরের দিকে যে তোমার পার্পেল কালার যে কোষগুলো একদম বাইরে, ওই লেয়ারটাকে বলা হচ্ছে এপিডার্মিস। এবং এপিডার্মিসের পরেই দেখো একটা কালো একটা পার্ট আছে, ওইটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। হ্যাঁ, এবং মেসোগ্লিয়ার ভিতরে দেখো যে হালকা গ্রিনিশ একটা স্তর আছে, ওটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস। তা আমরা জানি কি যে হাইড্রা দ্বিস্তরী, এবং দ্বিস্তরী মানে কি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস আছে। তো গ্যাস্ট্রোডার্মিস মানে হচ্ছে এন্ডোডার্মিস। তো এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসকে জোড়া লাগায় কি মেসোগ্লিয়া। তো এই জন্য তোমার গ্যাস্ট্রোডার্মিস আর এপিডার্মিসের মাঝখানে কি মেসোগ্লিয়া আছে। এবং মাঝখানে যে গহ্বর ওটাকে আসলে সিলেন্টেরন বলে। সিলেন্টেরন আমরা আগেই বলছিলাম যে ওদের মাঝখানে যে গহ্বর আর চারপাশে যে কাটাগুলোকে বলা হয় সিস্ট বলা হয়। কাটাগুলোকে কি বলা হয়? সিস্ট বলা হয়। দেখছো, এটা হচ্ছে গ্যাস্ট্রুলার একটা ছবি। তো পরে কি হয়, তোমার আস্তে আস্তে ওরা একটু রেস্ট নিতে নেয়। তো রেস্ট নিতে যাওয়ার সময় তোমার এই যে কাটাগুলো যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে। তো পরে কি করে, যে ভিতরে যে তোমার হাইড্রার যে স্তরগুলো তৈরি হয়েছে ওইখান থেকে ওরা কি করে সিস্ট ভেদ করে বাইরে চলে আসে। এই যে তোমার কাটাগুলো ভেদ করে দেখো ওই যে শিশু হাইড্রা ও বলতেছে এই যে আমি চলে আসছি। হ্যাঁ, তো ওয়েলকাম টু আর্থ, ওয়েলকাম টু হেল। তো এইভাবে হচ্ছে সিস্ট ভেদ করে বা কাটা ভেদ করে যখন এই যে গ্যাস্ট্রুলাটা তোমার হচ্ছে বাইরে চলে আসে, গ্যাস্ট্রুলাটা বাইরে চলে আসে। তো এই হচ্ছে তোমার যে অবস্থাটা। তো যখন গ্যাস্ট্রুলা শেষ, লাস্ট হচ্ছে হাইড্রুলা বাকি। তো দেখা যায় যে তোমার এই জায়গায় একটা কাহিনী হয় যে তোমার বসন্তের শুরুতে বসন্ত বাতাসে খুব ভালো লাগে ওর। তো বসন্তের শুরুতে কি হয়, তোমার এই সিস্টের ভিতরেই এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে থাকে এবং এখানে তোমার কোর্সিকা, হাইপোস্টাম এগুলো গজাইতে থাকে, তারপর পদচাকতি গজাইতে থাকে। তো এই যে তোমার সিস্টের মধ্যে থাকা অবস্থা কিন্তু পুরোপুরি বের হয় না। তো সিস্টের মধ্যে থাকা অবস্থায় যে ওর তোমার কি বলে যে এগুলো তৈরি হচ্ছে জিনিসগুলা, ওর বডির জিনিসগুলা, ওই স্তরটাকে তোমার হাইড্রুলা বলা হয়। তো এটা তোমার জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট যে হাইড্রুলা কাকে বলে। তখন কিন্তু সুন্দর করে লিখতে হবে যে বসন্তের শুরুতে তোমার হাইড্রা অনুকূল তাপমাত্রায় সিস্টের মধ্যে সিস্টের মধ্যে থেকেই ওর যে কোর্সিকা, হাইপোস্টাম এগুলো গজাইতে থাকে। তো হাইড্রার এই অবস্থাকে আসলে হাইড্রুলা বলা হয়। তো এই হাইড্রুলা পরবর্তীতে কি হয়, বাইরে বের হয়ে চলে আসে এবং স্বাধীন জীবনযাপন করে। তোমার হাইড্রুলা কিন্তু সিস্টের ভিতরে তৈরি হয়, কিন্তু পরে যখন ও দেখছে যে না এখন তো আমি একটু স্ট্রং হয়ে গেছি, বড় হয়ে গেছি, তখন ওভার সিস্টের মধ্যে থাকে না, থাকবো না বদ্ধ করে বলে হচ্ছে বের হয়েছে। তো এই হচ্ছে পরিস্ফুটন। তাহলে ফার্স্টে আমরা কি বললাম, মরুলাতে ক্লিভেজ হয়েছে মানে ভাঁজ হয়েছে, সরি। তো ভাঁজ হওয়ার পরে হচ্ছে একটা স্তরে ভাগ হয়ে যায়, মানে সজ্জিত হয়ে যায়, ওটাকে ব্লাস্টুলা বলা হয়। পরে ব্লাস্টুলা থেকে হচ্ছে কোষগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হয়, তখন ওটাকে গ্যাস্ট্রুলা বলা হয়। এবং দেখলাম গ্যাস্ট্রুলাতে আশেপাশে কাটা তৈরি হয়, সিস্ট বলা হয়। তো তারপর হচ্ছে বড় হয়ে হাইড্রুলাতে পরিণত হয় এবং হাইড্রুলাটা একটা সময় সিস্ট ভেদ করে বাইরে চলে আসে।
তো এই হচ্ছে আমাদের পুরা হাইড্রার যে অজনজনন এবং জনজননটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যারা আসো 10 জন দেখতে পাচ্ছি, তো তোমরা বলো যে তোমাদের কি ক্লিয়ার হয়েছে কিনা, মানে জনন জিনিসটা ক্লিয়ার হয়েছে নাকি। তো এই টাইম হচ্ছে অনেকের ব্যাচ থাকে বা অনেকের অন্য জায়গায় পড়া থাকে বা কলেজের এক্সাম থাকে, তো এই জন্য আজকে ভিউয়ার কম। হ্যাঁ, নর্মালি হচ্ছে রাতের দিকে হইলে মোটামুটি ভিউ থাকে, তখন সবাই ফ্রি থাকে, কিন্তু রাতে হচ্ছে ভাই এখন একটু বিজি, এই জন্য হচ্ছে রাতে নেওয়া হয় না, বিকেলে ক্লাস নেওয়া হচ্ছে। তো তোমাদের হচ্ছে কারো যদি কোনো কনফিউশন থাকে বা এই টপিক থেকে প্রশ্ন থাকে তাহলে হচ্ছে প্রশ্ন করে ফেলো, আর না হলে কমেন্ট একটু জানিয়ে দাও যে তোমার ক্লিয়ার হয়েছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে আগাবো। ওকে, রিয়াদ বলছে অল ক্লিয়ার, সার্ফ এক্সেল দিয়ে আমরা হচ্ছে অল ক্লিয়ার করে দিলাম। তারপরে বাকিরা কি জয়েন দিয়ে ঘুমাই টুমাই গেল নাকি? আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে যে হাইড্রার পুনরুৎপত্তি, এই যে বলছিলাম না দ্বিবিভাজন আর পুনরুৎপত্তি আলাদা, তো দ্বিবিভাজন কিন্তু পৈরার্সি দুইভাবে হইতে পারে, একটা অনুদৈর্ঘ্য বরাবর, একটা অনুপ্রস্থ বরাবর। তো এটা কিন্তু পুনরুৎপত্তি বা রিজেনারেশন। তো এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, মানে বোঝানোর কিছু নাই। তো ছবিটা দেখলে বুঝতে পারবা যে তোমার পিঙ্ক কালার যে অংশটা সেটা হচ্ছে নতুন পার্ট, আর ব্ল্যাক কালার বা তুমি কফি কালার যেটা ওটা হচ্ছে পুরাতন পার্ট। তো এখন দেখো যে এটা হচ্ছে মেইন হাইড্রা, এটা হচ্ছে মেইন হাইড্রা। তো ধরো যে তুমি যদি কোনো একটা হাইড্রাকে উপরে মাথা কেটে ফেলো তাহলে ওখান থেকে নতুন মাথা গজাবে, যদি নিচে পদচাকতি কেটে ফেলো পদচাকতি গজাবে। তো এটাই বলছে যে তুমি যে অংশই কাটো না কেন তোমার নতুন অংশ গজাবে। তো এই পুরা যে হাইড্রা, মেইন যে হাইড্রা, কালো কালারটাকে আসলে মেইন বুঝাইছে। তো কালো কালারটার তুমি ধরো উপরের পার্ট নিলা, তো উপরের পার্ট নিলে নিচে হচ্ছে নতুন পার্ট তৈরি হবে। তারপর যদি শুধু নিচের পার্ট নাও তাহলে নিচের পার্ট নিলে কি উপরের পার্ট নতুন করে তৈরি হবে। যদি শুধু মাঝের পার্ট নাও, মাঝের পার্ট নিলে উপরে নিচে দুই জায়গায় তৈরি হবে। তো এটাই হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তিতে তুমি যেভাবেই কাটো না কেন তোমার তৈরি হবে, তৈরি হবে। ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কাটলে অনেকগুলা করে তৈরি হয়, বা তুমি যদি ওর মাথা বরাবর কেটে দাও ওর দুইটা মাথা গজাবে, ওর হচ্ছে দুইটা মাথা গজাবে, তখন কিন্তু দুই মাথাওয়ালা হাইড্রা দেখতে পারবা। দুই মাথাওয়ালা হাইড্রা দেখতে পারবা, মানে তুমি যেখানেই বিভাজিত করো না কেন সেখানেই হচ্ছে ওরা ডাবল হয়ে যাবে। সিম্পল। তোমাদের লাস্টের টপিকটা কি মিথজীবিতা বা সিমবায়োসিস। এটা কি জিনিস? মনে করো যে দুইটা জীব এবং ওরা হচ্ছে ভিন্ন প্রজাতির মতো, তোরা একসাথে থাকে এবং দুইজন দুইজনের উপকার করে, তখন ওদেরকে বলা হয় মিথজীবী প্রাণী বা সিমবায়ন্ট বলা হয়। আর যারা মিথজীবী প্রাণী ওরা একসাথে থাকাকেই মিথজীবিতা বলে। তোমরা কিন্তু ভুল করো, প্রাণী দুইটা কিন্তু মিথজীবী বা সিমবায়ন্ট, এবং যারা সিমবায়ন্ট বা মিথজীবী হিসেবে থাকে তাদের এই থাকাটাকে মিথজীবিতা বলে। তো এখন হাইড্রার সাথে কে থাকে? আমি থাকি, তুমি থাকো না, আমরা কেউই থাকি না। তাহলে দেখা যায় হাইড্রার সাথে আসলে একটা শৈবাল থাকে এবং ওটার নাম হচ্ছে জুওক্লোরেলা, এবং শৈবাল কি সবুজ কালার। তো দেখো যে হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে একটা সবুজ কালার হাইড্রা। তো এটার ভিতরে আসলে তোমার একটা শৈবালও থাকে। তো শৈবালটা হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস বা একদম ভিতরে অবস্থান করে। তো অনেক সময় হাইড্রা হচ্ছে একদম অর্ধস্বচ্ছ হওয়ায়, মানে বাইরে থেকে শৈবালটাকে অনেক সময় বোঝা যায়। তো এখন কথা হচ্ছে যে ও শৈবালের থেকে কি উপকার পায়, বা শৈবাল আসলে ওর থেকে কি উপকার পায়। জিলেটিন হচ্ছে যে অনেক টাইম কিনতেও পাওয়া যায়, দেখবে অনেকে জিলেটিন কিনে কেক টেক বানানোর সময়। জিলেটিন আসলে একটা আবরণের মতো আর কি। তো একটা আবরণ কি, যে ওটার হচ্ছে একটা তোমার প্রোটেকশন দিয়ে রাখে। মনে করো যে সবগুলা শুক্রাণু এসে যদি অ্যাটাক করে, সবাই তো ওকে নিষিক্ত করতে পারে না, তোর ভিতরে ওই আবরণটা থাকলেও একটা প্রোটেকশন পায়। তো ওটা হচ্ছে মানে জিলেটিনের একটা আবরণ। তো এখন কথা হচ্ছে যে শৈবাল কী কী উপকার পায় আর হচ্ছে হাইড্রা কী কী উপকার পায়। এখন দেখো, শৈবাল হচ্ছে উদ্ভিদ আর হাইড্রা হচ্ছে প্রাণী। তো শৈবাল
উদ্ভিদ আর হাইড্রা প্রাণী, তাহলে উদ্ভিদ এবং প্রাণী মানে হচ্ছে আমরা এবং উদ্ভিদ। তো আমরা যেভাবে হচ্ছে একে অপরকে উপকার করি এখানে অনেকটা সেম। যেমন শৈবালের ক্ষেত্রে উপকার কী হচ্ছে, হাইড্রার বডিতে থাকতে পারতেছে, একটা থাকার জায়গা পাইছে। তারপর হাইড্রা কী করে, অক্সিজেন উৎপন্ন করে, মানে হাইড্রার যে অক্সিজেন তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো হাইড্রা তো প্রাণী কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখন ওই কার্বন ডাইঅক্সাইড আবার কী করে, শৈবাল হচ্ছে নিজে সালোক সংশ্লেষণের কাজে লাগায়। তারপর হচ্ছে হাইড্রার বিপাকীয় কাজে তোমার অনেক প্রোটিন জাতীয় বা নাইট্রোজেন জাতীয় তোমার বর্জ্য পদার্থ বের হয়ে যায়, কিন্তু ওগুলো আবার শৈবালের কাজে লাগে। তো এইভাবে শৈবাল উপকারিত হয়। আবার শৈবাল যে অক্সিজেন তৈরি করে, মানে উদ্ভিদ তো অক্সিজেন তৈরি করে, সেটা আবার হাইড্রা পায়। আবার শৈবাল হচ্ছে হাইড্রার বর্জ্য পদার্থগুলোকে নিয়ে নেয়, তার কারণে হাইড্রাও পরিষ্কার থাকে। তো এইভাবে হচ্ছে নিজেরা বুঝে বুঝে পড়লে দেখবা যে তোমার প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার এখানে মুখস্থ করার মতো কিছু নাই। তো আমাদের আরেকটা পয়েন্ট ছিল যে শ্রমবন্টন কিছুই না। শ্রমবন্টন মানে হচ্ছে যে তোমার পুরো বডিতে প্রত্যেকটা কাজের জন্য তোমার আলাদা আলাদা কোষ আছে, মানে হচ্ছে ওদের যে শ্রমটা বা ওদের কাজটা আলাদা আলাদা কোষের উপর ভাগ করে দেওয়া, ওটাকে আসলে শ্রমবন্টন বলতেছে। ওইখানে আসলে তোমার প্রত্যেকটা কোষের কাজ কি সেগুলোর হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে, এর বাইরে হচ্ছে আর তেমন কিছু দেওয়া নাই। ইসমাইল, ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল, এটা তো এইচএসসি এর ক্লাস। ওকে, তা আমাদের মনে করো যে আজকের ক্লাসটা এখানে শেষ, মানে হাইড্রার হচ্ছে যে আর ক্লাস হবে না, হাইড্রার হচ্ছে সবগুলা টপিক আমরা ইনশাল্লাহ পড়ায় ফেললাম মোটামুটি। তো আই হোপ যে হাইড্রার যে 6টা ক্লাস হলো এটা তোমাদের খুব উপকার করবে। এবং আমি আমার পেইড কোর্স এবং ফ্রি ক্লাসের মধ্যে তেমন একটা পার্থক্য থাকে না, যারা পেইড ক্লাস করে তারা ভালো বলতে পারবে এটা, যে আমি সবসময়ই মানে যেটাই ক্লাস নেই না কেন আমি সবসময় চেষ্টা করি আমার বেস্ট যেটা দেওয়ার ওইটা দেওয়ার চেষ্টা করি। তো এই তো আর কি, আমাদের ক্লাসটা হচ্ছে মোটামুটি আজকে এইখানেই শেষ। তো এই মঙ্গলবারে ইনশাল্লাহ পরীক্ষা হবে, তো আমি হচ্ছে পোস্ট দিয়ে দিব ইনশাল্লাহ যে পরীক্ষাটা আসলে কত মার্কসের হবে বা কত মিনিট পরীক্ষা হবে বা কবে হবে এটা বলে দিব ইনশাল্লাহ। তো আই হোপ যে তোমাদের যেগুলো কনফিউশন ছিল ওগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এই তো আর কি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। এবং পরবর্তীতে আমরা মোস্ট প্রবাবলি হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার যেটা অর্থাৎ রক্তের যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টার দিয়ে শুরু করবো। রক্তে কিন্তু একটা ক্লাস হয়ে গেছে, তো যারা ওই ক্লাসটা করো নাই তারা হচ্ছে ইউটিউবে দেখে নিও। আমাদের কিন্তু রক্তের হচ্ছে তোমার রক্তকণিকার যে ফার্স্ট পার্টটা সেগুলো কিন্তু হয়ে গেছে। তো ঠিক আছে, সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ এবং রিয়াদকেও অনেক ধন্যবাদ পুরো টাইম থাকার জন্য। তো ঠিক আছে, সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ বলে আজকে এখানে শেষ করছি। গুড আফটারনুন সবাইকে।